অবসরের কথা বাসরের নবম অধিবেশনে আবার আমরা রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এই নিয়ে কবি ও বিদ্রোহী শিরোনামে যে আলোচনা আমরা করছিলাম সেখানেই আমরা আবার ফিরে আসি। আজকে এই বিষয়ের আমাদের তৃতীয় পর্ব। একটা কথা বলি, অনেকেই চান এই আলোচনা তাদের চ্যানেলে করি। আমার আপত্তি নেই, আমি করেওছি, কিন্তু মুশকিলটা হয় এখানেই, যখন তাদেরকে আমরা পাঠাই তারা কোনো রকম এডিটিং না করেই সেটাকে পাঠিয়ে দেয়। সেটা একটা যন্ত্রণার ব্যাপার, ফলত আমাকে আবার নতুন করে কিছু কিছু কথা বলতে হয়। যাই হোক, যারা ওই চ্যানেলে দেখেছেন দীর্ঘ আলোচনা, সেখানে আমরা শিরোনামটা একটু অন্যরকম রেখেছিলাম, খরবায়ু বয় বেগে। তো তার দ্বিতীয় পর্ব, সেখানে যারা শুনেছেন তাদের কাছে এখানে তো আরেকবার খানিকটা শোনা হয়ে যাবে। সেই জন্য আমরা খুব বিস্তৃত তথ্যে সবটা যাব না, যে কথাগুলো সেখানে বলিনি এবং নতুন কিছু তথ্য আমরা এই পর্বে তুলে আনব। আমরা কথা বলতে পারি যে 1931 সাল, এই 1931 সাল নিয়েই আমাদের এই আলোচনাটা কিন্তু চলছে। এবং এই সালটা, এই বছরটা 1931, এই বছরটা রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের ইতিহাসের, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ, আমরা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বাংলার যে রাজনৈতিক ইতিহাস, এই বাংলার অবিভক্ত বাংলার যে রাজনৈতিক ইতিহাস, তার ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই বছরে, এই 1931 সালে, এই বছরে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছে। এখানে 5ই মার্চ গান্ধী আরউইনের চুক্তি সাধিত হয়েছিল, এবং তারপরে এই চুক্তির শর্ত অনুসারে গান্ধীজি তার লবণ আইন আন্দোলন বন্ধ করে দেন। ভারতবর্ষের স্বাধীনতার প্রশ্নে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনার জন্য গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠক করতে গেলেন, কিন্তু আমরা জানি যে সেখানে গান্ধীজিকে প্রায় খালি হাতে ফিরে আসতে হয়। তিনি কিছুই সেরকমভাবে করতে পারেননি। উল্টে ব্রিটিশ সরকার সেখানে এমন কিছু শর্ত চাপিয়েছিলেন, তারা চেয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে, দেখুন এই ধর্মের ট্রাম্প কার্ড কিন্তু সব শাসকই খেলে, ব্রিটিশ সরকারও খেলেছে, এখনকার সরকাররাও সেরকম খেলেন। এটা হচ্ছে একটা মানে ডিভাইড অ্যান্ড রুল, এই ধরনের একটা পলিসি। ব্রিটিশ সরকার চেয়েছিল ধর্মের ভিত্তিতে আলাদা করে নির্বাচন করার জন্য, এবং স্বভাবতই কংগ্রেসের পক্ষে সেটা মানা সম্ভব হয়নি, তারা মানেনি। ফলে সেই গোল টেবিল আলোচনা ব্যর্থ হয়ে গেল। এবং শুধু ব্যর্থ হয়ে গেল তাই নয়, সেখানে বন্দি মুক্তির ব্যাপারে গান্ধীজি কিছু করতে পারলেন না। অনেক বড় বড় নেতাদের সেখানে ফাঁসি হয়ে গেল। সেখানে আমরা দেখব, সেখানে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, বটুকেশ্বর দত্ত, এদের ফাঁসি হয়ে গেল। গান্ধী বা কংগ্রেস কিছুই করতে পারল না। ফলে গান্ধীর বিরুদ্ধে একটা প্রবল জনমত গড়ে উঠল, এবং গান্ধীজিকে অনেক জায়গায় কালো পতাকা দেখানো হলো, যেটা গান্ধীজি কখনো ফেস করেননি। এরকম একটা পরিস্থিতি এসে গেল, একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেল। এবং এর ক্ষেত্রে আবার সুভাষচন্দ্র বোসকে 1818 সালের সেই রেগুলেশন আইনে তাকে আবার গ্রেপ্তার করে ফেলল। কারণ ইংরেজরা সবচাইতে ভয় পেতেন এই সুভাষচন্দ্র বোসকে, তারা প্রচণ্ড ভয় পেতেন এবং জানলেন সারা ভারতবর্ষ যে আবার নতুন করে উত্তাল হয়ে উঠল, বিশেষ করে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, বটুকেশ্বর দত্তের ফাঁসির ফলে তার প্রভাব যে কতদূর পড়তে পারে সেটা চমৎকারভাবে বুঝেছিলেন ব্রিটিশ সরকার। এবং সেই জন্যই তারা প্রথমেই, যখন গান্ধীজি ডাকে 28শে ডিসেম্বর
যে গান্ধীজি বোম্বেতে কংগ্রেসের অধিবেশন ডাকলেন, সেই অধিবেশনে যোগ দেবার পথে সুভাষচন্দ্রকে কল্যাণ স্টেশনে, মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনে তাকে গ্রেপ্তার করা হয়। তো যাই হোক, সেই আমরা জানি সেখানে 1 বছরের উপর তিনি বন্দী ছিলেন এবং সেখানে তার ক্ষয় রোগ, যক্ষা রোগ ধরা পড়ে এবং তারও প্রায় বেশ কিছু দিন পরে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় এবং শর্ত হচ্ছে যে তিনি কোথাও যেতে পারবেন না, তাকে একেবারে জাহাজে তুলে দেওয়া হলো যে একমাত্র ইউরোপে তুমি গিয়ে সেখানে চিকিৎসা করাতে পারো, ভারতবর্ষে তোমার প্রবেশ নিষিদ্ধ। এবং আমরা দেখলাম 1933 সালে, 1931 সালে এই ঘটনা হয়। সুভাষচন্দ্রকে 31 সালে গ্রেপ্তার করেন, পুরো 1932 সাল জেলে থাকেন। 1933 সালে 23শে ফেব্রুয়ারি সুভাষচন্দ্রকে জাহাজে করে বিলেতে পাঠিয়ে দেওয়া হলো। এবং সেই যখন তাকে জাহাজে করে বিলেতে পাঠানো হলো, তখন সুভাষচন্দ্র দুজনের কাছে একটা পরিচয়পত্র চেয়েছিলেন, কারণ তিনি যাচ্ছেন সেখানে। সুভাষচন্দ্র বলছেন এই যে ইউরোপে যাচ্ছেন শরীর সুস্থ হবার জন্য, চিকিৎসার জন্য, কিন্তু সুভাষচন্দ্র এটাকে একটা অন্যভাবে কাজে লাগাতে চাইলেন। তিনি বলেন এই সুযোগটাকে অন্যভাবে কাজে লাগাতে হবে, সেই জন্য তার পরিচয়পত্র চেয়ে তিনি দুজনের কাছে, ভারতবর্ষের তখন দুজন বিখ্যাত মানুষের কাছে তার পরিচয়পত্র চাইলেন, একজন মহাত্মা গান্ধী, অন্যজন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধী সরাসরি নাকচ করে দিলেন যে না, আমি তোমাকে কোনো পরিচয়পত্র দিতে পারবো না। এটা সুভাষচন্দ্রের কাছে একদম অপ্রত্যাশিত ছিল, তিনি ভীষণ আঘাত পেলেন। তারপরে এইভাবেই তিনি যখন জাহাজে উঠেছেন, এমন সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তার একটা পরিচয় লিপি এলো এবং এই পরিচয় পত্রটা সুভাষচন্দ্রকে এই পরিচয়পত্রটা দিয়েছেন রোমা রোলাকে। রোমা রোলার কাছে রবীন্দ্রনাথের খুবই পরিচিত, ঘনিষ্ঠ, তাকে সুভাষচন্দ্রের নাম করে একটা পরিচয়পত্র লিখে দিয়েছে। কিন্তু সেই যে পরিচয়পত্রের যে লেখা, সেখানে 2টি কি 3টি লাইন ছিল, সেখানে সেইটা সুভাষচন্দ্র কিন্তু একেবারেই পছন্দ হলো না। তিনি লিখেছেন, রবীন্দ্রনাথ লিখেছিলেন, মাই ফ্রেন্ড সুভাষচন্দ্র বোস ইজ গোয়িং ফর হিজ ট্রিটমেন্ট, আই আর্নেস্টলি হোপ মাই ফ্রেন্ড উইল বি কাইন্ড টু হিম অ্যান্ড হেল্প হিম। এটা সুভাষচন্দ্রের মানে হলো এটা একটা গতানুগতিক সাধারণ পত্র এবং সুভাষচন্দ্র খুব অভিমানী হয়ে পড়লেন এবং তিনি, তার মনে হলো এখনও রবীন্দ্রনাথ তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছেন না। ফলত তিনি সেই পরিচয়পত্রটি কুটি কুটি করে ছিঁড়ে আরব সাগরের জলে ভাসিয়ে দিলেন। এরপরেই আসলে সুভাষচন্দ্র, যেটা তার সম্পর্কে বলা হয়, তার অনেক জীবনীকাররা তাকে বলেছেন যে সুভাষচন্দ্র আপাত বাইরে ছিলেন খুব বজ্র কঠোর, কিন্তু ভেতরে তিনি অন্তঃস্থলে ছিলেন অত্যন্ত স্পর্শ সচেতন, অত্যন্ত আবেগশীল, অনেকটা আবেগবান, আবেগতাড়িত হয়ে পড়তেন। এই যে দুটো বিপরীত ভাবনা একজন মানুষের মধ্যে রয়েছে, তার মাসুল কিন্তু দুজনকেই দিতে হয়েছে। এটা যে একমাত্র সুভাষচন্দ্রের এরকম চরিত্র তা না, রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু এরকম একটা চরিত্রগত বিষয় আমরা দেখি। কিন্তু যাই হোক, সুভাষচন্দ্রের মধ্যে এই আবেগটা ছিল অত্যন্ত বেশি। তিনি ভাবলেন যে আমি আর কারো মুখাপেক্ষী হব না, নিজের পরিচয় নিজেই তৈরি করে নিতে পারব। সেখানে যাই হোক, সুভাষচন্দ্র তো রওনা হয়ে গেলেন। গিয়ে তিনি যখন সেখানে ইউরোপে আছেন, তখন তিনি একটা বই লিখতে আরম্ভ করলেন। সেই বইটা সেখানে তিনি লিখলেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, 1920 থেকে 1934 পর্যন্ত, 1920 থেকে 1934 পর্যন্ত ভারতবর্ষের ঘটমান যে স্বাধীনতা সংগ্রাম, তার উপরে তিনি একটা বই লিখলেন এবং লিখে
তিনি রবীন্দ্রনাথকে, সুভাষচন্দ্রের এটা হচ্ছে, দেখুন, এই যারা আবেগপ্রবণ মানুষ না, তারা আঘাত পান, কষ্ট পান, যন্ত্রণা পান, আবেগ তাড়িত হয়ে তারা একটা প্রতিক্রিয়াও ব্যক্ত করে ফেলেন, কিন্তু সেটাকে বেশিক্ষণ মনে রাখেন না। সেই সুভাষচন্দ্র আবার রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখলেন যে একটা বিশেষ কারণে আপনাকে আমরা বিরক্ত করছি, আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। চিঠিটা কিন্তু সাধু ভাষায় লেখা ছিল, এটি বিশেষ কারণে আপনাকে বিরক্ত করিতেছি, আশা করি তজ্জন্য আমায় ক্ষমা করিবেন। তো যাই হোক, সেখানে লিখছেন যে লন্ডনের একজন প্রকাশক, তার নাম হচ্ছে উইজার্ড অ্যান্ড কোম্পানি, 9 জন স্ট্রিট, লন্ডনে, তারা সুভাষচন্দ্রকে দিয়ে এই বইটা লিখেছেন এবং সেই প্রকাশকের আশা যে এই বইটার কাটতি খুব বেশি, মতো ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশে হবে। সুতরাং তিনি চাইছেন যে একজন বিশিষ্ট কোনো ইংরেজি লেখক, সে তিনি বার্নার্ড শ হতে পারেন কিংবা এস.জি. ওয়েলস হতে পারেন, হ্যাঁ, তারা যদি একটা ফরওয়ার্ড লিখে দেন, একটা ভূমিকা লিখে দেন, তাহলে এই বইটার খুব কাটতি হবে। এটা আশা করে তিনি সুভাষচন্দ্র রবীন্দ্রনাথের কাছে একটা লিখলেন। আপনি যদি আমার সাথে, তো আপনার সঙ্গে যতখানি বার্নার্ড শ কিংবা এস.জি. ওয়েলসের পরিচয় আছে, আমার সঙ্গে তো ততটা নেই, অতএব আপনি যদি এদেরকে এটা লিখে দিতে অনুরোধ করেন তাহলে খুব ভালো হয় বলে আবার লিখলেন, আপনাকে আমি লিখতে বলতে পারতাম, মানে এই ভূমিকাটা লিখতে আপনাকেও আমি অনুরোধ করতে পারতাম, কিন্তু সেটা আমি করছি না এই কারণে আপনি এই ধরনের কোনো রাজনৈতিক বইতে কোনো ভূমিকা লিখবেন, এই লিখবেন কি না, একটা রাজনৈতিক বিষয়ক বইতে আপনি কোনো ভূমিকা লিখবেন কি না, এই ব্যাপারে আমার একটু সংশয় আছে। আর যদি আপনি লেখা স্থির করেন তাহলে এমনভাবে অনুগ্রহ করে লিখবেন, মানে সেটা যেন ঠিক লেখার মতন লেখা হয়। আমি আপনাকে অনুরোধ করছি, হ্যাঁ, আর সেই অনুরোধ রক্ষার মতন করে আপনি লিখবেন না। দেখুন সুভাষচন্দ্রের ভাষা, দেখুন রবীন্দ্রনাথকে লিখছেন, বলছে, এবং আপনি যদি লেখা স্থির করেন তাহলে এমনভাবে অনুরোধ রক্ষা, এমনভাবে লিখবেন, এমনভাবে অনুগ্রহ করিয়া লিখিবেন যাহাতে প্রকৃতপক্ষে কিছু কাজ হয়। কেবল আমার অনুরোধ রক্ষা করার জন্য লিখিয়া কোনো লাভ নাই। এখানেই শেষ করলেন না, সুভাষচন্দ্র তারপরে লিখলেন, আমি যখন ইউরোপে, হ্যাঁ, তখন আপনি অনুগ্রহ করিয়া, মানে ওই সেই পরিচয়পত্রের উল্লেখটা তিনি এখানে করছেন, বলছেন আমি যখন ইউরোপে, তখন আপনি অনুগ্রহ করিয়া রোমারোলার মহাশয়কে আমার সম্বন্ধে পরিচয়পত্র দিয়াছিলেন, কিন্তু সেই পরিচয়পত্র যেন অনুরোধ রক্ষা করার জন্য লেখা, সুতরাং সেই পত্রের আমি সদ্ব্যবহার করিতে পারি নাই এবং নিজেই রোলা মহাশয়ের সহিত পত্র ব্যবহার করিতে আরম্ভ করি। আর তারপর বলছেন, সুতরাং আপনি যদি বার্নার্ড শকে এবার একটু পরিচয় করে লেখেন তাহলে খুব ভালো হয়। এই জায়গায় দেখুন সুভাষচন্দ্র আসলে এরকম, রবীন্দ্রনাথকে এরকম চিঠি লেখার সাহস সেকালে একমাত্র সুভাষচন্দ্রেরই থাকতো। মনে বোধ করি সুভাষচন্দ্রের পক্ষেই সেটা সম্ভব ছিল, কারণ সুভাষচন্দ্র, হ্যাঁ, এবং সেখানে তারপরেও আবার ইনি লিখলেন, আপনার কথাও আমার মনে হইয়াছিল, কিন্তু আমি জানি না আপনি রাজনীতি বিষয়ক পুস্তকের জন্য কিছু লিখিতে রাজি হইবেন কিনা। তার শুধু এখানেই শেষ করলেন না, তারপরে লিখলেন, আমি যে বইটা লিখছি এখানে মহাত্মা গান্ধী সম্পর্কে অনেক আমার সমালোচনা আছে, কিন্তু রোলাকে আমি বলতে পারি না। রোলা মহাত্মা গান্ধীর একজন অন্ধভক্ত, কিন্তু বার্নার্ড শ বা এস.জি. ওয়েলস তারা মহাত্মা গান্ধীর এত অন্ধভক্ত নয়। আপনাকেও আমি অনুরোধ করতে পারছি না এই কারণে। সুভাষচন্দ্র লিখছেন রবীন্দ্রনাথকে, শুনুন, বলছেন, আপনি নিজে সম্প্রতি মহাত্মাজির অন্ধভক্ত হইয়া পড়িয়াছেন,
অন্তত পক্ষে আপনার লেখা পাঠ করিলে সেরূপ ধারণা স্বভাবত পোষণ করিতে পারে। এরূপ অবস্থায় মহাত্মাজির সমালোচনা আপনি বরদাস্ত করিতে পারিবেন কিনা আমি জানি না। এরপরে বইটা কেমন হবে সেই ব্যাপারে তিনি একটা লিখেছেন। সুভাষচন্দ্রের কীরকমভাবে স্পষ্ট, অর্থাৎ তার মন মুখ এক, মনে এক মুখে এক তা নয়। যাই হোক, চিঠি তো রবীন্দ্রনাথের কাছে এলো। রবীন্দ্রনাথ স্বাভাবিকভাবে সুভাষচন্দ্রের চিঠি পেয়ে অত্যন্ত ব্যথা পেলেন। কিন্তু এই চিঠিতে একটা বড় কাজ হলো, অর্থাৎ অভিমানী সুভাষচন্দ্রের পত্রাঘাতই আমরা যদি বলি এই চিঠি, আরেক অভিমানী পুরুষের মনের মধ্যে বড় দাগা দিল। কিন্তু এই অভিমানের বদলে আজ নেব তোমার মালা। তো যাই হোক, আমরা বলছি এতে একটা বড় কাজ হলো কি, রবীন্দ্রনাথ এবার পরিষ্কার করে তিনি সুভাষচন্দ্রকে লিখলেন দুটো জিনিস। একটা বার্নার্ড শয়ের চরিত্রটাকেও তিনি পরিষ্কার করে দিলেন যে বার্নার্ড শকে এরকম অনুরোধ করা যাবে না, কারণ তিনি একটু খানিকটা কাঠখোট্টা ধরনের, মানে রবীন্দ্রনাথ যেটাকে লিখেছেন যে একটু রোখাচোখা ধরনের মানুষ, অনুরোধ করে সেই অনুরোধটা রক্ষা হবে কি না সেটা ঠিক হবে না। তুমি বরং তোমার পাণ্ডুলিপির একটা কপি তাকে পাঠিয়ে দাও, এতদিনে তোমার পরিচয় তিনি জেনে গেছেন, আমার সেখানে পরিচয়পত্র দিলে যে বিশেষ কোনো কাজ হবে এমনটা আমি মনে করি না। এটুকু গেল বার্নার্ড শয়ের সম্পর্কে ব্যাপার। ইসওয়েল সম্পর্কে রবীন্দ্রনাথ তেমন কিছু লেখেননি। এবার তিনি রবীন্দ্রনাথকে সুভাষচন্দ্র মহাত্মা গান্ধীর সঙ্গে অন্ধভক্তের সম্পর্ক তুলে, শব্দটি তুলে যে খোঁচাটা দিয়েছেন তার উত্তর দিলেন রবীন্দ্রনাথ। বলছেন, এই উপলক্ষে একটা কথা তোমাকে বলা আবশ্যক বোধ করি। মহাত্মা গান্ধী অতি অল্পকালের মধ্যে সমস্ত ভারতবর্ষের মনকে এক যুগ থেকে আরেক যুগে নিয়ে যেতে পেরেছেন। কেবল একদল রাষ্ট্রনৈতিকের নয়, সমস্ত জনসাধারণের মনকে তিনি বিচলিত করতে পেরেছেন। আজ পর্যন্ত আর কেউ তা পারেনি। এখানে মহাত্মা গান্ধীর অবদানকে অকুণ্ঠভাবে স্বীকার করছেন রবীন্দ্রনাথ। এই স্বীকৃতিটুকু দিয়েই এবার রবীন্দ্রনাথ যেটা লিখছেন সেটা বিশেষ লক্ষ্য করা। বলছেন, অথচ তার সঙ্গে আমার স্বভাবের, বুদ্ধির ও সংকল্পের বৈপরীত্য অত্যন্ত প্রবল। মনের দিকে, কল্পনার দিকে, ব্যবহারের দিকে তিনি আর আমি সম্পূর্ণ বিপরীত শ্রেণীর জীব। কোনো বিষয়ে তিনি দেশের ক্ষতি করেছেন, কিন্তু দেশের নির্জীব চিত্তে হঠাৎ যে বল এনে দিয়েছেন, একদিন সেটা সমস্ত ক্ষতিকে উত্তীর্ণ হয়ে টিকে থাকবে। আমরা কেউ সমস্ত দেশকে এই প্রাণ শক্তি দিই। এই জায়গাটা লক্ষ্য করুন। মহাত্মা গান্ধীর সামগ্রিক মূল্যায়নে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিটাকে একবার লক্ষ্য করুন। তিনি মহাত্মা গান্ধীর অকুণ্ঠ প্রশংসা করেছেন। তার কাছে দেশের মানুষের যে কৃতজ্ঞতা সেটাকে স্বীকার তিনি করেছেন, কিন্তু সেই সঙ্গে রাজনীতির ক্ষেত্রে গান্ধীজির কোথায় ব্যর্থতা, কোথায় তার অক্ষমতা, কোথায় তার খামতি, সেটাও স্পষ্ট করে দেখতে তিনি কসুর করেন। এরপরে আমরা দেখব যে বইটা যখন বেরোলো, সুভাষচন্দ্রের বইটা যখন প্রকাশ হলো, সেইখানে আমরা দেখছি রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির সাথে সুভাষচন্দ্রের দৃষ্টিভঙ্গির কোনো মৌলিক তফাৎ নেই। সুভাষচন্দ্র গান্ধীজির সম্পর্কে অকুণ্ঠ চিত্তে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, শ্রদ্ধা জানিয়েই তারপরে গান্ধীজির সমালোচনাটা করেছে। এইটা হচ্ছে জিনিস। আসলে কঠোর সমালোচনা তিনি করেছেন। গান্ধীজির আপোষপন্থী রাজনীতি সম্পর্কে দুজনেরই একটা সন্দেহ এবং বিরূপতা ছিল। আসলে গান্ধীজির ব্যক্তিত্ব, তার নৈতিকতা এবং ভারতীয় যে জনজাগরণ এবং জাতীয় ঐক্য স্থাপনে মহাত্মা গান্ধীর যে অবদান, তার অকুণ্ঠ প্রশংসা যেমন রবীন্দ্রনাথ করেছেন,
একই রকমভাবে সুভাষচন্দ্র তার বইতে করেছেন। এটা করেও কোথায় কোথায় গান্ধীজির ব্যর্থতা সেটাও কিন্তু সুভাষচন্দ্র তার ইন্ডিয়ান স্ট্রাগল বইতে দেখেছেন। যাই হোক, এর সময় একটা ঘটনা ঘটল। 1934 সালের 1 ডিসেম্বর মারা গেলেন সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসু। পিতার মৃত্যু সংবাদ শুনে সুভাষচন্দ্র কিন্তু ইংরেজদের কথা ছিল যে সুভাষচন্দ্র ইউরোপেই থাকবে, তিনি কোনোভাবে ভারতবর্ষে আসতে, অর্থাৎ ইংরেজ শাসক সুভাষচন্দ্রের ভারতবর্ষে প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু সেই আইনকে অমান্য করে সুভাষচন্দ্র একেবারে ছুটে চলে এলেন পিতৃদেবের মৃত্যু সংবাদ জেনে। সঙ্গে সঙ্গে সুভাষচন্দ্রকে করাচি বিমানে করে তিনি লন্ডন থেকে করাচি বিমানবন্দরে এসে নামলেন এবং সেখানেই তাকে অ্যারেস্ট করা হয়। তার সঙ্গে ছিল 1 কপি ওই ইন্ডিয়ান স্ট্রাগলের সেই পাণ্ডুলিপি, সেটা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। এই খবর জানা মাত্র, এই জায়গায় দেখুন, এই খবর জানা মাত্রই রবীন্দ্রনাথ, বার্নার্ড শ, H.G. ওয়েলস সম প্রমুখ বিশ্বের তাবড় সমস্ত চিন্তাবিদ, নায়ক এবং মনীষীরা ব্রিটিশ সরকারের এই আচরণের তীব্র নিন্দা করে। এখানে একটা কথা আমাদের বলার আছে, সুভাষচন্দ্র তার বইয়ের ভূমিকা লেখার জন্য রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন তিনি যদি বার্নার্ড শ কিংবা H.G. ওয়েলসকে একটু অনুরোধ করেন, কিন্তু দেখুন রবীন্দ্রনাথ সেটা করেননি। এবং কেন করেননি সেটাও তিনি বিস্তৃতভাবে বলেছেন। কিন্তু বিশ্বের সমস্ত চিন্তানায়কেরা, চিন্তাবিদেরা, মনীষীরা তারা কিন্তু সুভাষচন্দ্র সম্পর্কে সমান ওয়াকিবহাল ছিলেন। সুভাষচন্দ্র ভেবেছিলেন যে তার সম্পর্কে রোলার সাথে তার একটা সম্পর্ক হয়েছিল, কিন্তু বার্নার্ড শ, H.G. ওয়েলস হয়তো তাকে চেনেন না, কিন্তু তা নয়। সুভাষচন্দ্র তখন কিন্তু দেশের পরিধি ছাপিয়ে আন্তর্জাতিক স্তরের একজন বিশেষ ব্যক্তিত্ব হয়েছেন এবং ভারতবর্ষ স্বাধীনতায় শুধু নয়, তার চিন্তা ভাবনার ব্যাপ্তি, গভীরতা, তার দূরদৃষ্টি তখন কিন্তু আন্তর্জাতিক মহলে খুবই সম্মানের সাথে আলোচিত হচ্ছে। না হলে সুভাষচন্দ্রের ওই বই বাজেয়াপ্ত হলো তার বিরোধিতা করে বার্নার্ড শ, H.G. ওয়েলস এরকম লিখতেন। আবার এখানেও আমাদের আরেকটা কথা বলার আছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুভাষচন্দ্র যদি এদেরকে একবার অনুরোধ করতেন তার বইটার ভূমিকা লেখার জন্য, তারা কিন্তু লিখে দিতেন। কিন্তু সুভাষচন্দ্র তিনি কারো কাছেই সুভাষচন্দ্র তা করেননি। তিনি যে কত বড় তেজস্বী সেটা এই ঘটনার থেকে বোঝা যায়। যাই হোক, বইটার মূল কপিটা ছিল কিন্তু প্রকাশকের কাছে, ফলত সেই বইটা বেরোতে কোনো অসুবিধা হয়নি। বইটা প্রকাশিত হলো, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বইটা ছড়িয়ে পড়লো এবং খুব সেটা প্রশংসিত হলো। প্রমাদ গুনল ইংরেজ সরকার, তারা ভারতবর্ষে এই বইটার বিপণন প্রসার একেবারে নিষিদ্ধ করে দিলেন। যাই হোক, এরপরে 3.5 বছর নির্বাসন ভোগ করার পর 1936 সালে 10ই মার্চ জাহাজে তিনি স্বদেশে ফিরে এলেন এবং সঙ্গে সঙ্গে সুভাষচন্দ্রকে আবার গ্রেপ্তার করা হলো এবং কার্শিয়াংয়ে তার দাদা শরৎ বসুর বাড়িতে তাকে অন্তরীণ রাখা হলো। এই সময় রবীন্দ্রনাথ, সেই সময় সারা ভারতবর্ষের মানুষ 8ই মে 1936কে সুভাষ দিবস হিসেবে পালন করার একটা সংকল্প নিল সারা ভারতবর্ষ। কারণ সুভাষচন্দ্র তখন ভারতবর্ষের জনগণ মনে একজন অপ্রতিদ্বন্দ্বী নায়ক হয়ে গেছে। সারা পৃথিবীতে তার পরিচয় তো ছড়িয়ে গেছে, আর ভারতবর্ষের জনমানসেও তিনি একজন নায়কের মর্যাদায় প্রতিষ্ঠিত। সুতরাং ওই 8ই মে 1936 সুভাষ দিবস পালন করার সিদ্ধান্ত নিলেন এবং সেই দিন
সেই উপলক্ষে, এই দিবস উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর একটা হৃদয়স্পর্শী বিবৃতি দিলেন এবং সুভাষচন্দ্রের মুক্তির দাবি করলেন। তো এবং সেই সঙ্গে দেখুন এই জায়গায় রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিটাও এখানে দেখুন। তিনি কেবলমাত্র সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নয়, তিনি কেবলমাত্র সুভাষচন্দ্রের মুক্তি ওই দিন দাবি করেননি। সারা ভারতবর্ষের মানুষ সুভাষ দিবস পালন করে কেবলমাত্র সুভাষচন্দ্রের মুক্তির জন্য আন্দোলন করেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু কেবল সুভাষচন্দ্রের তো বটেই, সেই সঙ্গে বিভিন্ন জেলে, ভারতবর্ষের বিভিন্ন জেলে যে সমস্ত রাজনৈতিক বন্দীরা বিনা বিচারে বছরের পর বছর অন্তরীণ হয়ে রয়েছেন, অসহ্য যন্ত্রণা ভোগ করছেন, অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন, তাদেরও মুক্তির দাবি করলেন। এবং এইখানে সবচাইতে বলিষ্ঠ প্রতিবাদ ধ্বনিত হলো রবীন্দ্রনাথের মুখে বা তার রচনায়। কারণ সেই সময় কংগ্রেসের যারা প্রথম শ্রেণীর নেতা ছিলেন এবং স্বয়ং গান্ধীজি, তারা কিন্তু এই বন্দে মুক্তি কিংবা সুভাষচন্দ্রের মুক্তির ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করেন। এই যে গান্ধী আরোইন চুক্তি হয়েছিল না, সেই চুক্তির ফলে কংগ্রেসের বড় বড় নেতারা তারা মুক্তি পেয়ে গেছেন, গান্ধীজি মুক্তি পেয়ে গেছেন এবং জওহরলাল নেহরু মুক্তি পেয়ে গেছেন, অন্যান্য বড় বড় নেতারা পড়েছে। কিন্তু সাধারণ যে অসংখ্য স্বাধীনতা সংগ্রামীগুলো সুদূর আন্দামান থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন জেলে যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে চলেছে, তাদের মুক্তির ব্যাপারে কিন্তু গান্ধীজি একটি কথাও বলেনি। এবং শুধু তাই নয়, সুভাষচন্দ্রকে এতবার ব্রিটিশ সরকার যে অকথ্য অত্যাচার করে যাচ্ছেন, কোথাও কোনো দিন গান্ধীজি এর কোনো প্রতিবাদ করেন। একমাত্র সেই জন্য এই সময় সবচেয়ে জোরালো প্রতিবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, আর সেই সময় দেশের যে অবস্থা এত উত্তাল হয়ে উঠেছে, ফলত ব্রিটিশ সরকার এক প্রকার বাধ্য হয়ে সুভাষচন্দ্রকে মুক্তি দিলেন। সুভাষচন্দ্র মুক্তি পেলেন এবং মুক্তি পেয়ে তিনি তখন বাইরে এসেই তিনি আর যে সমস্ত সাধারণ বন্দীরা রয়েছেন তাদের মুক্তির জন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন। 1938 সালে হরিপুরা যে কংগ্রেস হয় এবং সেখানে কংগ্রেসের সভাপতি মনোনীত করা হলো সুভাষচন্দ্র। এর আগে দুবার কংগ্রেস সভাপতির জন্য সুভাষচন্দ্রের নাম উঠেছিল, কিন্তু প্রতিবারই গান্ধীজি এই প্রস্তাবে বিরোধিতা করেন। কারণ সুভাষচন্দ্রের রাজনীতি সম্পর্কে গান্ধীজির গভীর সংশয় ছিল। সুভাষচন্দ্র যে ধরনের রাজনীতি করতেন এবং সুভাষচন্দ্র তার বইতে গান্ধীজিকে যেভাবে সমালোচনা করেছেন সবটাই গান্ধী জানতেন। সুতরাং তিনি কোনোভাবেই সুভাষচন্দ্রকে রাজনীতিতে সমর্থন তো করেনই বা কংগ্রেসের সভাপতি হিসেবে তার নাম কখনোই প্রস্তাব করেনি। যখনই তার নাম প্রস্তাব করা হয়েছে সবচাইতে প্রথমে বিরোধিতা করেছে গান্ধীজি। 1928 সালে সুভাষচন্দ্র এবং জওহরলাল, এই জায়গাটা একটু লক্ষ্য করুন, 1928 সালে কলকাতা কংগ্রেস, এই কংগ্রেসের অধিবেশন হয়েছিল কলকাতা। এই সময় সেই অধিবেশনে সুভাষচন্দ্র এবং জওহরলাল গান্ধীজির যে ডোমিনিয়ন স্ট্যাটাস তার বিরুদ্ধে তার একটা প্রস্তাব আনে এবং ভোটাভুটির ফলে সেই প্রস্তাব পাস হয়। ডোমিনিয়ন স্ট্যাটাসের পরিবর্তে একটা সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলা। গান্ধীজি চেয়েছিলেন আংশিক স্বাধীনতা, কিছু কিছু ক্ষেত্রে স্বাধীনতা, কিন্তু সুভাষচন্দ্র এবং জওহরলাল নেহরু একজোট হয়ে তারা বলছেন না, আংশিক কোনো স্বাধীনতা নয়, আমরা চাই পূর্ণ স্বাধীনতা। এই পূর্ণ স্বাধীনতার দাবি তারা সেখানে করলেন। এইখানে গান্ধীজি তখন একটু একটা চাল, তিনি সঙ্গে সঙ্গে জওহরলালকে ডেকে বললেন তুমি সুভাষের পক্ষ থেকে চলে এসো। এবং তিনি কি করলেন,
1929 সালের পরবর্তী যে লাহোরে যে কংগ্রেসের অধিবেশন হয়, সেখানে গান্ধীজি সভাপতি হবার কথা। তিনি নিজে সভাপতি না হয়ে পুরস্কার স্বরূপ, যেহেতু জওহরলাল নেহেরু সুভাষচন্দ্রের পক্ষ ত্যাগ করে তিনি গান্ধীজির দিকে ঝুঁকে পড়েছেন, তার পুরস্কার স্বরূপ গান্ধীজি 1929 সালে লাহোর কংগ্রেসের সভাপতি রূপে জওহরলালের নাম প্রস্তাব করেন। এবং তার ফলে বাংলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ভারতবর্ষের যারা সশস্ত্র বিপ্লবের পক্ষ ছিলেন, যারা সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত ছিলেন, তাদের সঙ্গে জওহরলালের একটা পার্থক্য হয়ে গেল, একটা চরম চূড়ান্ত বিচ্ছেদ হয়ে গেল। এবং তারপরে আর বাংলা, বিহার, মহারাষ্ট্র এরকম বেশ কিছু কিছু জায়গায় জওহরলাল সেই সমস্ত, বা পাঞ্জাব, বিশেষ করে পাঞ্জাব, এইসব জায়গায় জওহরলালের সাথে সেইখানকার যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের সাথে জওহরলালের একটা চূড়ান্ত বিচ্ছেদ ঘটে গেল। যাই হোক, এই 1931 সালে আমরা আগেই বলেছি ভগৎ সিং এবং তার 2 সহযোগীকে ফাঁসি দেওয়া হয়। ফলত করাচিতে নওজওয়ান সমিতি গান্ধীজিকে কালো পতাকা দেখিয়েছিল, যার কথা আমরা একদম প্রথমেই বলেছি। এরপরে কি হলো যে 1934 সালে ইন্ডিয়ান স্ট্রাগল, ওই যে বইটা, সেটা প্রকাশিত হয় এবং সেখানে গান্ধীজির পন্থার তীব্র সমালোচনা করেছিলেন সুভাষচন্দ্র, যা গান্ধীজির দৃষ্টিগোচর হয়েছিল। ফলে তিনি সুভাষকে আর একেবারেই ক্ষমা করতে পারেননি। কিন্তু তিনি চান বা না চান, তার যতই বিরূপ মনোভাব থাকুক না কেন, বারবার কারা যন্ত্রণা ভোগ করে এমন দুর্জয় সংগ্রামী যে মানুষ, যাকে ব্রিটিশ কোনোভাবেই আটকে রাখতে পারছে না, জেলে নয়, বিদেশে নয়, এবং তিনি এত তীব্রভাবে ব্রিটিশের বিরুদ্ধে যে মানে কোনো রকম সহযোগিতা ছাড়াই, কারো সহযোগী ছাড়া এককভাবে তিনি যে ব্রিটিশ সরকারকে একেবারে নাজেহাল করে ফেলছেন, পরে ভারতবর্ষের জনমানুষ এবং বিশ্বের দরবারে সুভাষচন্দ্রের যে বিপুল জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং যুব সমাজের মধ্যে তার যে সুভাষচন্দ্রকে নিয়ে একটা বিরাট উন্মাদনা সৃষ্টি হয়েছে, অনিচ্ছা সত্ত্বেও জনমতের চাপে সুভাষচন্দ্রকে কংগ্রেসের সভাপতি না করে আর গান্ধীজির পক্ষে কোনো উপায় ছিল না। 1938 সালের হরিপুরা কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হলেন সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথ তাকে অকুণ্ঠ অভিনন্দন জানান। যাই হোক, সুভাষচন্দ্র সভাপতি হয়ে কি করলেন? প্রথমেই তিনি আন্দামান জেলে যে সমস্ত বন্দীরা ছিলেন তাদের মুক্তির জন্য তিনি ঝাঁপিয়ে পড়লেন। মনে রাখবেন, আন্দামান জেলে যেই সমস্ত মানুষেরা আত্মত্যাগ করেছে ব্রিটিশের অকথ্য অত্যাচারে, তাদের সেই, এবং যেখানে সবচাইতে বেশি বন্দী ছিল তার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক ছিল বাঙালিরা, প্রায় 65% ছিল বাঙালিরা, তারপরে ছিল পাঞ্জাবিরা, অন্যান্য প্রদেশের বন্দী 1-2 জনের বেশি নয়। সুতরাং এদের নিয়ে কেউ ভাবেননি, কংগ্রেস কখনো ভাবেনি। সুভাষচন্দ্র তিনি ঝাঁপিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করে এগিয়ে এলেন রবীন্দ্রনাথ। তিনি সরাসরি গান্ধীজি এবং জওহরলালকে তার করলেন যে তোমরা এর নিয়ে একটা কাজ করো, একে লেখো। এবং সেইখানে আন্দামান জেলে তখন বন্দীরা অনশন করছে মুক্তির দাবিতে, এবং সেখানে 3 জন বন্দী সেখানে মারা গেছে, মহাবীর সিং, মোহনদাস নামদাস এবং মৈত্র। তারা ওই অনশন করতে গিয়ে মারা। আসলে
ইংরেজ সরকার জোর করে এদেরকে খাওয়াতে গেছে, এবং জোর করে খাওয়াতে গিয়ে দুর্বল চিত্তে, মানে দুর্বল শরীরে এরা ইংরেজের আর এই অকথ্য যন্ত্রণা আর সহ্য করতে পারে। ইংরেজ যখন তাদের নাকে নল ঢুকিয়ে জোর করে খাওয়াতে গেছেন, তখন এই তিনজন মারা গেছে। এই তিনজন মারা যেতেও ইংরেজদের কিন্তু কোনো রকম হেলদোল হয়নি, যেন কিছুই হয়নি এমন একটা ব্যাপার। কিন্তু সারা দেশকে একেবারে আলোড়ন ফেলে দিয়েছেন সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথ। তিনি তার করলেন গান্ধীজি এবং জওহরলালকে, এবং গান্ধীজির রবীন্দ্রনাথের প্রত্যক্ষ হস্তক্ষেপে এবং সুভাষচন্দ্রের এই আন্দোলনের ফলে গান্ধীজি এবং জওহরলাল তারা বাধ্য হলেন ব্রিটিশ সরকারের সাথে আলোচনায় বসতে। এবং তখন ব্রিটিশ সরকার একটা চাল চাললো। তারা বললে যে না, এদেরকে আমরা ছেড়ে দেবো, কিন্তু দে আর টেররিস্ট, এরা যে বেরিয়ে গিয়ে আবার ভয়ঙ্কর নাশকতার কাজ করবে না, এর কি যুক্তি আছে? এরা যদি এরকম প্রমাণিত হয় যে এরা আর নাশকতা করবে না, তাহলে এদের মুক্তির ব্যাপারে আমরা ভেবে দেখতে পারি। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে সেই বন্দীদের উদ্দেশ্যে, যারা অনশন করছেন তাদের উদ্দেশ্যে তিনি একটি তার করলেন, টেলিগ্রাফ করলেন যে তোমরা অনশন প্রত্যাহার করো, আমরা এখানে কথাবার্তা চলছে তোমাদের মুক্তির ব্যাপারে, তোমরা অনশন প্রত্যাহার করো। গান্ধীজি বাধ্য হলেন এই সমস্ত দিক থেকে চাপের ফলে। তিনিও ব্রিটিশ সরকারের সাথে কথাবার্তা আরম্ভ হলো, এবং রবীন্দ্রনাথ সেই তারে লিখলেন, আই হ্যাভ ওয়ার্ড টু আন্দামানস প্রিজনার্স টু গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, দেয়ার লাইফ মাস্ট বি সেভ, হোপ ইউ অ্যান্ড জওহরলাল, মানে ইউ মানে গান্ধীজিকে লিখছেন, ইউ অ্যান্ড জওহরলাল উইল এক্সার্ট আটমোস্ট ইনফ্লুয়েন্স। যাই হোক, সব দিকের এর ফলে আস্তে আস্তে এই সমস্ত জেল থেকে আন্দামানে এবং ভারতবর্ষের বিভিন্ন জেলে যে বন্দী ছিলেন এতদিন, তারা সবাই মুক্তি পেলেন। এটা সুভাষচন্দ্র কিন্তু সভাপতি হয়ে বিরাট কাজ করলেন, এবং এই কাজে তার পাশে সমস্ত শক্তি দিয়ে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথ। এই হচ্ছে পারস্পরিক একটা সম্পর্ক। এবং এই বন্দিমুক্তি আন্দোলনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের ঘনিষ্ঠতা কিন্তু নিবিড় হয়ে উঠল। যে অভিমান হয়েছিল, সেই অভিমান ভেঙে এখন তাদের ঘনিষ্ঠতা নিবিড় হয়ে উঠল। এবং তারপরে রবীন্দ্রনাথ কিন্তু সুভাষচন্দ্রকে তার সমস্ত কথাবার্তা, তার আচরণ, তার সিদ্ধান্ত, তার ভূমিকাকে রবীন্দ্রনাথ তীক্ষ্ণভাবে বিশ্লেষণ করে চলছেন। এবং সুভাষচন্দ্র নির্বাসনের পর থেকে, যখন ভারতবর্ষে ফিরে আসার সময় থেকে রবীন্দ্রনাথ লক্ষ্য করেছেন ব্রিটিশ সরকারের নৃশংস নির্যাতনের দাবাদ নালে অগ্নিস্নাত হয়ে কীভাবে সুভাষচন্দ্রের ব্যক্তিত্বে ফুটে উঠেছে একটা নেতৃত্বে, দুর্নিবার নেতৃত্বের ভাবমূর্তি। এই ভাবমূর্তিকে রবীন্দ্রনাথ সমস্ত অন্তর দিয়ে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে সুভাষচন্দ্রের পরম আশ্রয় হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ। এরপরে একটা ঘটনা ঘটল, সেটা আমরা বলি, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং সেখানেও আমরা একটা নোংরা রাজনীতির ছবিও কিন্তু আমরা দেখব। ঘটনাটা হচ্ছে, সেই সময় বন্দে মাতরম ছিল আমাদের বিপ্লবীদের কাছে একটা জাতীয় সঙ্গীতের মতো। এবং মনে রাখবেন, রবীন্দ্রনাথ এই গোটা বন্দে মাতরমটার উপরে তিনি সুরারোপ করেছিলেন। 1896 সালে কলকাতা কংগ্রেসের সময় রবীন্দ্রনাথ নিজে এই বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের মধ্যে যে বন্দে মাতরম গানটি রয়েছে, সেটা পুরোটা তিনি সুরারোপ করেছেন, এবং নিজে তিনি সেই কলকাতা কংগ্রেসে 1896 কলকাতা কংগ্রেসে তিনি নিজের স্বকণ্ঠে তিনি সেটা গান করেছিলেন। সেই সময় বঙ্কিমচন্দ্র জীবিত, কিন্তু পরবর্তী সময়ে এই জাতীয় সঙ্গীতটাকে নিয়ে একটা বন্দে মাতরম সঙ্গীত নিয়ে একটা সমস্যা দেখা দিল। বন্দে মাতরম এমন একটা সঙ্গীত যার পেছনে রয়েছে অনেক নির্যাতন, অনেক আত্মদান,
অনেক শহীদের শেষ স্বদেশ মন্ত্র উচ্চারণের ঐতিহ্য, যার অবদানে এই সঙ্গীতটি স্বাধীনতা সংগ্রামের এই যুগে, এই সময় একটা স্বতঃস্ফূর্ত আবেগে জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল। এবং জাতীয়তাবাদীদের মধ্যে এই সঙ্গীতগুলো সম্পর্কে ছিল একটা সুগভীর আবেগ। কিন্তু সমস্যাটা দেখা দিল, এই বন্দে মাতরমের মধ্যে এমন কিছু কথা ছিল যেটা মুসলমান যারা ছিলেন তাদের পক্ষে একটু মেনে নেওয়াটা একটু অসুবিধে ছিল। সেই সময় এই ব্যাপারটা নিয়ে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হলো। এই জাতীয় বন্দে মাতরমকে যেন পুরোপুরি একই রকম রাখা হয়, যাতে বর্জন না করা হয়, এই সঙ্গীতের অঙ্গচ্ছেদ যাতে না হয়, সেই জন্য রামানন্দ চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, খগেন্দ্রনাথ মিত্র, যতীন্দ্রনাথ বাগচি, এরকম প্রমুখ সমস্ত সেখানে বিখ্যাত মনীষীরা তারা যুগ্মভাবে একটা আন্দোলন গড়ে তুললেন। কিন্তু সমস্যাটা দেখা গেল, স্বাধীনতা সংগ্রামে তো শুধু উচ্চবর্ণের হিন্দুরা নেই, সেখানে মুসলমানরাও আছেন। তাদেরও স্বাধীনতা সংগ্রামে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানও কিছু কম নয়। এইভাবে একটা সঙ্গীতকে নিয়ে যদি এই বিরোধ দেখা দেয়, যেখানে ইংরেজরা সবসময় এটা দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি করতে সিদ্ধহস্ত, তাহলে তো সবচেয়ে বেশি এফেক্টেড হবে স্বাধীনতা সংগ্রাম। সেখানে সুভাষচন্দ্র তখন কবির মতামত চেয়ে পাঠালেন। সেখানে এবং এর মধ্যে রবীন্দ্রনাথ আরেকটি কবিতাও লিখে তাতেও সুররোপণ করে ফেলেছেন, জনগণ মন অধিনায়ক। এই গানটাও ক্রমশ জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করতে আরম্ভ করেছিল। এই সম্পর্কে কবি কিন্তু দুটো গানের সঙ্গে সমানভাবে যুক্ত। এই সম্পর্কে কবির অভিমত যে পক্ষপাতহীন হবে কিনা, এই নিয়ে সে সময় আমাদের এই বাংলা কংগ্রেসের অনেকেই সংঘর্ষ প্রকাশ করেছিলেন। তবু বন্দে মাতরম সঙ্গীতটি প্রকৃতি সম্পর্কে একটা নিরপেক্ষ অভিমত জানিয়ে একটি ব্যক্তিগত চিঠি লিখলেন রবীন্দ্রনাথ। কাকে লিখলেন না, সুভাষচন্দ্রকে। তিনি লিখলেন, বন্দে মাতরম গানের কেন্দ্রস্থলে আছে দুর্গাস্থল। এই কথা এতই সুস্পষ্ট যে এ নিয়ে তর্ক চলে না। অবশ্য বঙ্কিম এই গানে বাংলাদেশের সঙ্গে দুর্গাকে একাত্ম করে দেখেছে, কিন্তু স্বদেশের এই দশভুজা মূর্তির যে পূজা যে কোনো মুসলিম স্বীকার করে নিতে পারে না। আনন্দমঠ উপন্যাসটি সাহিত্যের বই, তার মধ্যে এই গানের সঙ্গতি আছে, কিন্তু যে রাষ্ট্র ক্ষমতা ভারতবর্ষের সকল ধর্ম সম্প্রদায়ের মিলন ক্ষেত্র, সেখানে এই গান সর্বজনীনভাবে সঙ্গত হতে পারেন না। রবীন্দ্রনাথ আরও লিখলেন, বাঙালি হিন্দুরা এই নিয়ে আলোচনা নিয়ে চঞ্চল হয়েছেন, কিন্তু ব্যাপারটা একলা হিন্দুর মধ্যে আবদ্ধ নয়। উভয় পক্ষেরই ক্ষোভ যেখানে প্রবল, সেখানে অপক্ষপাতের প্রয়োজন আছে। রাষ্ট্রীয় সাধনায় আমাদের শান্তি চাই, ঐক্য চাই, শুভবুদ্ধি চাই। কোনো এক পক্ষের জিতকে হজম করে হার জিতের অন্তহীন প্রতিদ্বন্দ্বিতা করতে চাইনি। সুভাষচন্দ্র কিন্তু এই চিঠিটা সেই সময় প্রকাশ করেননি, কিন্তু কবির অভিমতকে সুভাষচন্দ্রের কাছে গ্রহণযোগ্য বলেই মনে হয়েছিল। ফলে 1937 সালে গান্ধীজির, জওহরলাল এবং অন্যান্য কংগ্রেস নেতারা যখন কলকাতায় এলেন, তাদের সাথে একসঙ্গে বসে এই গানটির প্রথম প্যারাগ্রাফটিকে শুধুমাত্র সঙ্গীত, জাতীয় সঙ্গীত হিসেবে সেটাকে গ্রহণ করা হলো। কিন্তু ব্যাপারটা দেখা গেল, সে নিয়ে প্রচণ্ড একটা আলোড়ন, সমালোচনা, বিদ্বেষ, কুৎসা ছড়িয়ে পড়ল বাংলার অন্যান্য যারা কংগ্রেসের বিখ্যাত নেতারা রয়েছেন এবং মনীষীরা রয়েছেন তাদের মধ্যে থেকে। তারা এমনভাবে সমালোচনা করলেন যেন রবীন্দ্রনাথকেই অসম্মান করা হয়েছে।
হ্যাঁ, বা বঙ্কিমচন্দ্রকে অসম্মান করা হয়েছে। এবং তারা বলছেন যে রবীন্দ্রনাথের উপর একটা যেন সুভাষচন্দ্র তার নৈতিক একটা প্রভাব খাটিয়ে, যেহেতু রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্রের মধ্যে একটা ভালো সম্পর্ক, অতএব সুভাষচন্দ্র তার প্রভাব খাটিয়ে রবীন্দ্রনাথকে বাধ্য করেছেন এই সিদ্ধান্তটা মেনে নেবার জন্য। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এরকম করে কাদা ছোড়াছুড়ি আরম্ভ হলো এবং বলা হলো এই জোর করে সুভাষচন্দ্রের চালাকিতে, এখানে চালাকি শব্দটা ব্যবহার করা হয়েছে, চালাকিতে এই প্রস্তাবটা কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে পাস করানো হয়েছে। রবীন্দ্রনাথ আহত হলেন, সুভাষচন্দ্র এবার এগিয়ে এলেন। তিনি বললেন, অনেকে অভিযোগ করেন যে সরকার সঙ্গীতটি রবীন্দ্রনাথকে প্রভাব খাটিয়ে প্রস্তাবটি পাশ করিয়ে নেওয়া হয়েছে। আমারও তার মধ্যে আমাকেও যেন একটা আড়ালে রাখা আছে, কিন্তু তা নয়। এই অভিযোগ সম্বন্ধে সুভাষচন্দ্র নিজে জানান, আমার সম্মতি না থাকলে আমি নিশ্চয়ই এর প্রতিবাদ করতাম, কিন্তু আজ সমস্ত সমস্যাকে সর্বভারতীয় দৃষ্টিভঙ্গিতে বিচার করতে হবে। দিস ওয়ার্ড টু বি নোটেড। সেটা সেই সময়ের প্রেক্ষিতে নয়, এখনকার সময়েও কিন্তু এইরকম উদার এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতার বড়ই অভাব। সব দেশে, মানে সমস্ত দেশে, পৃথিবীর সব দেশেই এখন এই ধর্মের নামে, জাতির নামে, বর্ণের নামে, স্কিন কালার নিয়ে একটা ন্যাক্কারজনক নিকৃষ্ট ধরনের খেলা চলছে রাজনীতির ক্ষেত্রে। সেখানে সুভাষচন্দ্র লিখছেন যে আজ সমস্ত সমস্যাকে সর্বভারতীয় দৃষ্টিভঙ্গিতে বিচার করতে হবে। সেজন্য সর্ববাদী সম্মত যে অংশটুকু গৃহীত হয়েছে তাতে বন্দে মাতরম সঙ্গীতের মর্যাদা কোনো মতে ক্ষুণ্ণ হয়নি বলেই আমি মনে করি। পরবর্তীকালে এই গান্ধীজি বন্দে মাতরমকে যেরকম গ্রহণ করেছিলেন, তখন তিনি বন্দে মাতরম ধ্বনির পরিবর্তে তিনি জয় হিন্দ ধ্বনির প্রবর্তন করেছিলেন এবং বৈপ্লবিক সংগ্রামের মধ্যে দিয়ে সঙ্গতি রেখেই তিনি সব ভাষণ শেষ করতেন ইনকলাব জিন্দাবাদ এই ধ্বনির মধ্যে দিয়ে। কংগ্রেস সভাপতির এরকম আপোষহীন সমালোচনা একটা বিরাটভাবে যে উঠেছিল, সেটাকে সুভাষচন্দ্র তার ব্যক্তিত্ব দিয়ে সেটাকে থামাতে পেরেছিলেন। যাই হোক, হরিপুরা কংগ্রেসের সভাপতির ভাষণে সুভাষচন্দ্র সুস্পষ্ট ভাষায় লন্ডনের গোলটেবিল বৈঠকে 1935 সালের ভারত শাসন আইন এবং ভারতীয় ফেডারেশন গঠনের তীব্র বিরোধিতা করেছেন। কংগ্রেসও সামগ্রিকভাবে এই নীতি গ্রহণ করেছিল। এই নীতিকে কিভাবে কার্যকরী করা হবে সে বিষয়ে অত্যন্ত জোর দিয়ে সুভাষচন্দ্র বলেন, বৈধ ও শান্তিপূর্ণ উপায়ে এই ফেডারেশন পরিকল্পনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে এবং প্রয়োজন হলে শেষ পর্যায়ে এই আইনের প্রতিরোধে গণসত্যাগ্রহের পথেও যেতে হবে। কংগ্রেস সভাপতির এরকম আপোষহীন সমালোচনা বিলেতে একটা বিরাট প্রতিক্রিয়া দেখা যায়। রবীন্দ্রনাথের ব্রিটিশ রাজবন্ধুরা এই সুভাষচন্দ্রের এই মনোভাব সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত তারা সরাসরি চেয়ে বসে। কবি সাধারণত কংগ্রেসের প্রত্যক্ষ রাজনীতিতে কোনোদিনই নাক গলাননি বা তিনি মাথাও ঘামাননি, কিন্তু যখন সুভাষচন্দ্রের এই উক্তি নিয়ে বিলেতের ইংরেজ বন্ধুরা বা ইংরেজের যারা যে সমস্ত গণ্যমান্য মানুষ আছেন তারা সরাসরি রবীন্দ্রনাথের মতামত জানতে চাইলেন, তখন রবীন্দ্রনাথ ম্যানচেস্টার গার্ডিয়ানে 1938 সালের 10 মার্চ একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি জানালেন, আমার ইংরেজ বন্ধুগণ ভারতের নতুন শাসনতন্ত্র সম্পর্কে আমার অভিমত জানার জন্য অনুরোধ করেছে। এটা সাধু ভাষায় লেখা, আমরা চলতি ভাষায় বলছি। সর্বপ্রথম আমি সুস্পষ্টভাবে জানাতে ইচ্ছে করি যে পাশ্চাত্যে এরকম সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ছড়িয়েছে যে ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্র
প্রায় প্রবর্তিত হতে যাচ্ছে তা পূর্ণ স্বায়ত্ত শাসনের চাইতে কোনো অংশে কম নয়। আমাকে অতি সাধারণ প্রশ্নটা জিজ্ঞেস করতে দিন। রবীন্দ্রনাথ লিখছেন, আমাকে অতি সাধারণ প্রশ্নটি জিজ্ঞেস করতে দিন। যে দেশের লোক নিরন্ন, যাদের জাতীয় অর্থ ভাণ্ডারের 4/5 অধিক অর্থের উপর কর্তৃত্ব হতে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে তাদের বৈদেশিক ব্যাপারে কোনো কিছু করার অনুমতি দেওয়া হয় না, তারা কিভাবে স্বায়ত্তশাসন করতে পারে? আমি ইংরেজদের এই সোজা ও স্পষ্ট কথাটা জানাতে চাই যে যতদিন পর্যন্ত আপনারা আমাদেরকে মুঠোর মধ্যে চেপে রাখবেন, ততদিন পর্যন্ত আমরা আমাদের কাছ থেকে কোনো রকম আস্থা বা বন্ধুত্ব আশা করতে পারেন না। স্মরণ রাখতে হবে, সাম্রাজ্যাধিকার মানুষকে কলুষিত করে এবং সেজন্য আপনারাও কলুষিত হয়েছে। রবীন্দ্রনাথ একেবারে দ্ব্যর্থহীন ভাষায় কঠোরভাবে এই কথাটি লিখলেন এবং পত্রের শেষে তিনি সুনির্দিষ্টভাবে জানালেন, এইরকম কৃত্রিম শাসনতন্ত্রের কাঠামো হতে আমাদের কোনো মঙ্গল হতে পারে না। মানুষ মানুষকে, জাতি জাতিকে যখন শোষণ করে, সেই শোষণ হতে রক্ষা করার জন্য পৃথিবীর যেখানে যে শক্তি নিয়োজিত হয়েছে, সেই মানবীয় শক্তির সঙ্গে সম্মিলিত ভারতের শক্তি যোজিত করতেই ভবিষ্যৎ ভারতের সমূহ মঙ্গল হবে। এই জায়গাটা লক্ষ্য করুন, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। আবার আমি পড়ছি, এবার রবীন্দ্রনাথের ভাষাতেই পড়ছি, সাধু ভাষাতে। এইরূপ কৃত্রিম শাসনতন্ত্রের কাঠামো হইতে আমাদের কোনো মঙ্গল হইতে পারে না। মানুষ মানুষকে, জাতি জাতিকে যখন শোষণ করিতেছে, সেই শোষণ হইতে রক্ষা করার নিমিত্ত পৃথিবীর যেখানে যে শক্তি নিয়োজিত হইতেছে, এই শোষণ হইতে রক্ষা করার নিমিত্ত পৃথিবীর যেখানে যে শক্তি নিয়োজিত হইতেছে, সেই মানবীয় শক্তির সঙ্গে সম্মিলিত ভারতের শক্তি যোজিত করিতেই, মানে যুক্ত করিতেই ভবিষ্যৎ ভারতের সমূহ মঙ্গল হইবে। আজ পাচ্ছেন রবীন্দ্রনাথের এই চিন্তাধারা সুভাষচন্দ্রের আগামী পরিকল্পনার সাথে কতটা যুক্ত। তখন সুভাষচন্দ্র বিদেশে চলে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন কিংবা জার্মানির সাথে জাপানের সাথে যুক্ত হয়ে জার্মানির সাহায্য নিয়ে, হিটলারের পর্যন্ত সাহায্য প্রয়োজনে নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবেন বাইরের থেকে সেনাবাহিনী তৈরি করে। এই পরিকল্পনা তখন সুভাষচন্দ্রের ছিল না। অন্তত সুভাষচন্দ্রের কোনো লেখায়, কোনো ভাবনার মধ্যে আমরা বা কোনো বক্তব্যে আমরা তার কোনো প্রতিফলন দেখিনি। কিন্তু রবীন্দ্রনাথ, তিনি কিন্তু কত সুদূর প্রসারী ভাবনাটা ভেবেছেন এবং এখানেই সুভাষচন্দ্রকে তিনি যেন পথ দেখাচ্ছেন। আমরা এই আলোচনা আরও 1-2টি পর্ব তো হবেই, তার শেষে আমরা রবীন্দ্রনাথের একটি কাহিনী, যেটা প্রায় অসমাপ্ত, শেষ হয়নি, সেই কাহিনীর মধ্যে দিয়ে আমরা দেখাবো রবীন্দ্রনাথ যেন সুভাষচন্দ্রের একটা চরিত্রই তিনি আঁকতে গিয়ে সেই কাহিনীটিকে সম্পূর্ণ করে যেতে পারেন এবং সেখানের সেই কাহিনীর মধ্যে দিয়ে সুভাষচন্দ্রের দেশত্যাগ, এই ঘটনাটা কি চমৎকারভাবে রয়েছে। পরবর্তীকালে যারা সুভাষচন্দ্রের এই স্বদেশ ত্যাগ করে যে আত্মগোপন করে চলে যাওয়া, এই নিয়ে যারা অনেক বড় বড় কথা বলেছেন বা তারা অনেক কিছু দাবি করেন, তারা যে কতটা মিথ্যেবাদী এবং তারা যে কতটা অসত্য ভাষণ দিয়েছেন বা লেখার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন বা নিজেদের স্বার্থ সাধন করতে চেয়েছেন, সেটাও কিন্তু সেখানে প্রকাশিত। যাই হোক, সে কথা পরে। আজকের এই রবীন্দ্রনাথের এই চিঠিটি, যেটা তিনি
গার্ডিয়ান পত্রিকায় 1938 সালে 10ই মার্চ লিখেছিলেন। সেই চিঠিটার প্রতিলিপি আপনারা খুঁজলেই পাবেন, আছে সেটা সর্বত্র, গুগলে সার্চ করলেও হয়তো পাওয়া যাবে। সেটা একবার করে দেখুন, এবং আমি বলবো এই চিঠিটাকে ভালো করে পড়ুন, যেখানে যেন রবীন্দ্রনাথ নিজেই সুভাষচন্দ্রকে দিগদর্শন করাচ্ছেন কি করতে হবে, তাকে কি তার পন্থা হবে, এই জায়গাটা বুঝুন। এই চিঠিটা লেখার সময় সুভাষচন্দ্রের সঙ্গে যে রবীন্দ্রনাথ কোনো আলোচনা করেছিলেন এমন কোনো প্রমাণ, পাথরে প্রমাণ কেউ দিতে পারেননি, কোনো তো সে সম্পর্কে কোনো তথ্যই নেই। কিন্তু একথা সুস্পষ্ট যে ভারতবর্ষের স্বাধীনতা এবং ভারতের ভবিষ্যৎ সম্পর্কে সুভাষচন্দ্রের চিন্তাধারার পূর্ণ প্রতিফলন হয়েছিল রবীন্দ্রনাথের এই চিঠির মধ্যে দিয়ে। চিঠিটি রবীন্দ্রনাথ লিখেছেন তার নিজস্ব সাহিত্যিক শৈলীতে, কিন্তু বক্তব্যের যে সারার্থ সেটা ছিল অত্যন্ত স্পষ্ট এবং তীক্ষ্ণ, এবং তার দৃষ্টিভঙ্গি ছিল সুভাষচন্দ্রের মতো। বলা যায় না এই চিঠির থেকেই সুভাষচন্দ্র আগামী ভবিষ্যৎ পরিকল্পনার সমর্থনটুকু রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছিলেন। আগামী পর্বে আবার এরকমই কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবে। কেমন লাগছে এই আলোচনা অবশ্যই আপনারা মতামত জানাবেন, প্রয়োজনে এটাকে অন্যের কাছে ছড়িয়েও দেবেন, যাকে বলে লাইক শেয়ার করা প্রয়োজন। ভারতবর্ষের স্বাধীনতার এই সূত্রগুলো আপামর ভারতবর্ষের মানুষকে জানা দরকার। যত বেশি আমরা এইগুলোকে জানব তত আমাদের সংকীর্ণতা দূর হয়ে যাবে, এবং আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারব একটা সাম্রাজ্যবাদী শাসক এবং একটা স্বার্থপর শাসক কোনভাবে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করে, সাম্প্রদায়িক বিদ্বেষ বিষ ছড়িয়ে ক্ষীণ দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে, এবং সেখানে তার তাবেদাররা কিভাবে নেচে ওঠে। সত্যকে জানার সবার স্বাধীনতা আছে, জানাবার সূত্রগুলো যখন আসে সেগুলো আমাদের জানতে হবে। এই বড় বড় মানুষদের চরিত্র, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কাজ, তাদের লেখাপড়া, তাদের চিঠিপত্র, তাদের সমস্ত রচনা আমাদের বারবার পড়তে হবে, তাদের ভাবনার অংশীদার হতে হবে, তবেই তো আমরা বড় হতে পারব, দেশের নাগরিক, সুনাগরিক হয়ে উঠতে পারব। ধন্যবাদ।